চীন লাল ড্রাগনের দেশ। বরাবরই দেখা গেছে ভারতের বিরুদ্ধে তাদের আগ্রাসী মনোভাব তারা বজায় রেখেছে। দুবার ভারতের সঙ্গে যুদ্ধ করেছে, দুবারই ভারতীয় সেনাবাহিনীকে হারিয়েছে। যদিও ভারতীয় সেনাবাহিনীর অবস্থা তখন এখনকার মতো ছিল না, ফলে খুব সহজেই সেখানে তারা এসে দাদাগিরি করে গেছে। কিন্তু নরেন্দ্র মোদী আসার পর ভারতের সামরিক স্ট্র্যাটেজিতে অনেক চেঞ্জ হয়েছে। তারপরও কিন্তু চীন আগ্রাসন দেখিয়েছে, ভারতের জমি দখল করার চেষ্টা করেছে, যেটা নিয়ে আবার রাহুল গান্ধীরা খুব লাফালাফি করেছে তাদের আমলে কি হয়েছিল সেটা না বলে। কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে সেই চীন এই সমস্ত বৈরিতা দূরে সরিয়ে রেখে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে চাইছে। এবং শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নয়, ভারতের সঙ্গে কোনো আগ্রাসী মনোভাব দেখাবে না। এমনকি ভারতের সঙ্গে মিলে ব্রিক্স কারেন্সি আনা যায় কিনা, অর্থাৎ যেরকম ইউরোপে ইউরো চলে একটা কমন কারেন্সি, সেরকম এই ব্রিক্সের দেশগুলোর মধ্যে একটা কমন কারেন্সি ভারত এবং চীনের টাকা সেম হয়ে যাবে, সেরকম কিছু করা যায় কিনা এই নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে। নরেন্দ্র মোদী অজিত ডোভালকে পাঠাচ্ছেন 3 দিনের সফরে, সেখানকার বিদেশ মন্ত্রী গুরুত্বপূর্ণ বৈঠক করছেন, একাধিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং এই এই যে দুজনের পারস্পরিক সমর্থন সম্পর্ক এটা মজবুত থাকে, যাতে তার একটা কন্টিনিউয়াস প্রয়াস চলছে। এবার প্রশ্নটা উঠছে, এই চীন হঠাৎ করে এই কাজ করছে কেন? চীন যেখানে বরাবর ভারতের বিরুদ্ধে আগ্রাসী মনোভাব দেখিয়েছিল, সেখান থেকে পিছিয়ে এসে এতখানি 180 ডিগ্রি টার্ন। এবার কালকে এইটা নিয়ে আমি প্রতিবেদন করতে গিয়ে আপনাদের বলেছিলাম যে দুটো বড় কারণ হচ্ছে। একটা হচ্ছে যে সামরিক খাতে দুদেশেরই অনেক টাকা যাচ্ছে, সেটা চীন বুঝছে, তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে, সেই জায়গা থেকে তারা এই গন্ডগোলটা চায় না, কিছুটা সামাল দিয়ে নিতে চাইছে। আর 2 নম্বর জায়গা হচ্ছে যে আগামী দিনে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মসনদে বসার পর তাদের বিরুদ্ধে ট্রেড ওয়ার শুরু হবে এবং সেই জায়গায় যদি ভারতের মার্কেটটাও যায়, চীনের অবস্থা রীতিমতো সঙ্গীন হয়ে যাবে। তাই এটা কোথাও গিয়ে অ্যাডজাস্টমেন্ট আসছে, আর যাতে করে বাংলাদেশের সর্বনাশ হয়েছে। কিন্তু সত্যি কি তাই? আসলে নরেন্দ্র মোদীকে বলা হয় বিদেশ নীতি এবং কূটনীতির মাস্টার মাইন্ড, আর সেরকমই একটা মাস্টার স্ট্রোক তিনি খেলেছেন। আর যে জায়গা থেকে চীন কার্যত নতজানু হতে বাধ্য হয়েছে এবং তার আলটিমেট ফল হিসেবে বাংলাদেশ কার্যত কুঁকড়ে গেছে। কি ঘটনা ঘটেছে দেখুন। যখন কোভিড চলছিল সেই 2021 সালে উত্তর কোরিয়া, নর্থ কোরিয়া, কিম জন ইয়ং তার জায়গাতে যে এমবাসি ছিল, সে পিয়ংইয়ং এ, সেই এমবাসি ভারতবর্ষ বন্ধ করে দেয়। কোভিডের কথা বলা হয়, সেখান থেকে ভারত তুলে নিয়েছিল। যদিও ভারতীয় সরকার অফিসিয়ালি কিন্তু এটা কোনোদিনই স্বীকার করেনি। তারা বলেছে যে কোভিডের কারণে টেম্পোরারি ক্লোজ করতে হয়েছে, কিন্তু কোভিড চলে গেছে কবে? আজ অব্দি কিন্তু সেটা খোলেনি। হঠাৎ করে নরেন্দ্র মোদী সিদ্ধান্ত নিয়েছেন, ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সেই পিয়ংইয়ং এ ভারতের যে এম্বাসি আছে সেটাকে ওপেন করা হবে। এবার যখন এই সারা বিশ্বে যুদ্ধের একটা ব্যাপার চলছে, বাংলাদেশ এরকম আগ্রাসী হচ্ছে, আমেরিকায় একটা ডামাডোল পরিস্থিতি, রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর হচ্ছে, অনেক কিছু চলছে, সেই জায়গায় নরেন্দ্র মোদীর এই কূটনৈতিক সিদ্ধান্ত কার্যত গোটা বিশ্বের রাজনীতির ক্ষেত্রে এটা চর্চার বিষয় হয়ে গেছে। নরেন্দ্র মোদী হঠাৎ এটা করতে গেলেন কেন? এবং আপনাদের মধ্যেও প্রশ্ন থাকবে যে কিম জন ইয়ং মানেই তো আমরা জানি যে একজন প্রচন্ড রকমের অত্যাচারী মানুষ, শাসক। সেই লোকটার সঙ্গে এত ভালো সম্পর্ক, উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক কেন ভারত করতে চাইছে? কেন করতে চাইছে? অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা অন্যতম কারণ, ধরুন আপনার ক্লাসে একজন খুব গুন্ডা ছাত্র আছে, গুন্ডা বন্ধু আছে, বন্ধু নয়, আপনার সঙ্গে সহপাঠী আছে। তাকে কোনো কারণেই যেভাবেই হোক, যাই করা হোক, তাকে তার ক্যারেক্টার আপনি চেঞ্জ করতে পারবেন না। এখন তাহলে তার সঙ্গে যদি আপনাকে টিকতে হয়, আপনাকেও গুন্ডামি করতে হবে। কিন্তু আপনি ভালো ছেলে, আপনি গুন্ডামি করতে চান না। কোনো কারণে সেই গুন্ডা বন্ধু যদি আপনার বন্ধু হয়ে যায়, গুন্ডা সহপাঠী যদি আপনার বন্ধু হয়ে যায়, তাহলে যে অন্য যা খুশি করতে পারে, কিন্তু যেহেতু আপনি বন্ধু, আপনাকে কিন্তু সে অ্যাটাক করবে না, আপনার সঙ্গে গুন্ডামিটা করবে না। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট, যদি অন্য ক্লাসের কেউ দাদাগিরি করতে আসে, তখন এই গুন্ডা বন্ধুই কিন্তু আপনার সামনে চলে আসবে, আপনাকে প্রোটেক্ট করে আগে তাকে মারবে। এখানে কোনো দাদাগিরি চলবে না, গুন্ডাগিরি চলবে না। নর্থ কোরিয়ার সঙ্গে ভারতের ডিলটা অনেকটা সেরকম হয়ে গেছে। 1 নম্বর কারণ তো দুদেশের পারস্পরিক সম্পর্ক, সেটাকে ডেভেলপ করতে হবে। 2 নম্বর, একটা বড় জায়গা হচ্ছে রাশিয়া। এই রাশিয়া স্ট্র্যাটেজিক্যালি ভারতের সবসময় ভালো বন্ধু থেকেছে। এই রাশিয়ার সঙ্গে নর্থ কোরিয়ারও খুব ভালো ফ্রেন্ডশিপ। এখন পুতিন কিন্তু অনেকটা ইনিশিয়েটিভ নিয়েছেন ভারত এবং নর্থ কোরিয়ার মধ্যে সম্পর্কটা ডেভেলপ করুক। কেন? এখানেও একটা বড় কারণ আসছে। দেখুন, এখানে চাইনা একটা রাশিয়ার জন্যও কিন্তু বিপদ হয়ে যাচ্ছিল। কেননা যতই এদের মধ্যে বন্ধুত্ব থাকুক না কেন, তলায় তলায় কিন্তু একটা চোরা স্রোত, একটা চোরা কারেন্ট কিন্তু সবসময় সেখানে কাজ করেছে। এই জায়গায় নর্থ কোরিয়াকে পাশে পাওয়াটা কিন্তু রাশিয়ার অনেকটা দরকার ছিল এবং সেটা হয়ে গেছে।
এবং সেই জায়গা থেকে চীন কিন্তু অনেকটা সরে গেছে। আর এই অবস্থায় ভারতের সঙ্গে নর্থ কোরিয়ার সম্পর্ক ডেভেলপ হচ্ছে, ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক সবসময়ই ভালো। ফলে চীন বুঝে গেছে এখানে দাদাগিরি করা যাবে না, এবং চীনের সব থেকে বড় শত্রু যে আমেরিকা, সে কিন্তু ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই রাখবে। এই ট্রায়াঙ্গেলে কিন্তু চীন এবার ফেসে গেছে। ফলে ভারতের সঙ্গে আর দাদাগিরি করে কোনো লাভ নেই। এবার এখানে সব থেকে মজার ব্যাপার, এই নর্থ কোরিয়া তো চীনেরও বন্ধু, তাহলে সেই জায়গা থেকে হঠাৎ করে চীন ভারতের দিকে কেন ঢলে পড়ছে? দেখুন, চীন যেটা করতে চেয়েছিল মূলত, রাশিয়া, চায়না, নর্থ কোরিয়া আর ইরান, এই চারজনকে নিয়ে একটা অ্যাসোসিয়েশন করতে গিয়েছিল। কেননা ভারত, অস্ট্রেলিয়া, জাপান এবং আমেরিকা, এই চারজনের বন্ধুত্ব সবাই জানে, এবং এই চারজনের এগেনস্টে একটা চারটে বেশ কংক্রিট একটা স্ট্রোক করতে চেয়েছিল। এখন যেহেতু ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মসনদে বসছে, সুতরাং আমেরিকা ইরানকে দেখে নেবে, এবং ওখানে যদি রাশিয়া, চায়না, নর্থ কোরিয়া কেউ নাক গলাতে যায়, সেই জায়গায় কিন্তু বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। ফলে এইটা কেউই কিছুতে করবে না। অন্যদিকে যাই হয়ে যাক, অস্ট্রেলিয়া এবং জাপানের সঙ্গে ভারতের যা সম্পর্ক, সেই সম্পর্কটাও কোনোদিন ভাঙবে না। ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কও কোনোদিন ভাঙবে না। রাশিয়া, এদের মানে ইরান, ওই যে জোট ছিল ওইখান থেকে ইরান অবসলিউট হয়ে যাচ্ছে, এবং সেই জোট থেকে রাশিয়া কখনোই ভারতের এগেনস্টে বা এদের এগেনস্টে আসবে না। পড়ে থাকছিল শুধু নর্থ কোরিয়া, যাদের সাপোর্টটা তাদের দরকার ছিল। সেই নর্থ কোরিয়ার সঙ্গেও ভারতের যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়, কেননা রাশিয়া আর নর্থ কোরিয়া সম্পর্ক ডেভেলপ করেছে, রাশিয়া ভারতের সম্পর্ক রয়েছে, ফলে চীন কিন্তু ওই গ্রুপে একা পড়ে যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে যদি ভারতের বিরুদ্ধে আগ্রাসন দেখানো হয়, আমেরিকা বা জাপান তো আছেই, নর্থ কোরিয়া এবং রাশিয়াও কিন্তু তখন চায়নার এগেনস্টে চলে যাবে। তাহলে ওই দিকটা খুব ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। যদি ম্যাপটা আপনারা দেখেন আরো ভালো বুঝতে পারবেন। ভারতবর্ষ, ভারতের মাথায় বসে রয়েছে চীন। এবার চীনের ঠিক একদম ডান দিকটা দেখুন, সাউথ কোরিয়া, জাপান, এরা বরাবরই ভারতের পক্ষে ছিল। নর্থ কোরিয়াও কিন্তু চলে এসেছে, এবং নর্থ কোরিয়ার মাথার দিকে ওই যে বর্ডারটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে রাশিয়ান বর্ডার। ওই দিক থেকে কিন্তু পুরো রাশিয়ান এড নর্থ কোরিয়াতে চলে আসবে, যেটা চায়না আটকাতে পারবে না। ফলে চায়না যদি নর্থ কোরিয়াকে এখন কোন রকম কোনো ডিস্টারবেন্স করতে যায়, সেখানেও কিন্তু তাদের মুশকিল আছে। আর চায়নার সঙ্গে যে নর্থ কোরিয়ার একটা দূরত্ব বাড়ছে, এটা বোঝা যাচ্ছে এই কারণেই যে আহ, তাদের যে স্যাটেলাইট চ্যানেল আছে, সেখানে চীনা চ্যানেলগুলো বন্ধ করে দিয়ে সেখানে রাশিয়ান চ্যানেলগুলো ঢোকাতে শুরু করে দিয়েছে নর্থ কোরিয়া। মানে ওখানে কিন্তু খুব দ্রুত ডেভেলপমেন্ট হচ্ছে, আর সেই ফাঁকটা নিয়ে রাশিয়ার বন্ধুত্ব নিয়ে ভারত নর্থ কোরিয়ার সঙ্গে বন্ধুত্ব করে দিয়েছে। এবার ওই যে গুন্ডা বন্ধুর কনসেপ্টটা আপনাদের বলছিলাম, দেখুন, এই নর্থ কোরিয়া কিম জন ইয়ং যা খুশি করতে পারে, কিন্তু একটা জায়গায় সে দারুণ কাজ করছে, সেটা হচ্ছে পারমাণবিক শক্তি আরো 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 শক্তিশালী করা, সেই জায়গাটা স্ট্রং করা। এখন যদি নর্থ কোরিয়াকে ভারতবর্ষ বন্ধু হিসেবে না নেয়, চীন সেই জায়গাটা নিয়ে নেয়, চীনের থ্রু দিয়ে নর্থ কোরিয়ান সেই পারমাণবিক অস্ত্র পাকিস্তানের কাছে চলে যাবে, সেই পাকিস্তানের থ্রু দিয়ে বাংলাদেশ চলে আসবে, বা চীনের থ্রু দিয়ে বাংলাদেশ চলে আসবে, যেটা ভারতের ডেড এগেনস্টে চলে যাবে। কিন্তু ভারত নর্থ কোরিয়া রিলেশন যদি ডেভেলপ করে থ্রু রাশিয়া, রাশিয়ার অত বড় জায়গাটা থেকে নর্থ কোরিয়া কিন্তু ভারতের এগেনস্টে গিয়ে পাকিস্তান বা বাংলাদেশ বা চীন কাউকেই কিন্তু এই পারমাণবিক অস্ত্র সাপ্লাই করতে পারবে না। উল্টে ভারত এবং উত্তর কোরিয়ার যে পারমাণবিক গবেষণার জায়গাটা আছে, সেটা এক জায়গায় চলে আসবে। ভারতীয় পারমাণবিক ক্ষেত্রে কিন্তু আরো অনেক বেশি ডেভেলপ করে যাবে। আর এই জায়গাটার জন্যই কিন্তু নর্থ কোরিয়ার সঙ্গে ভারতবর্ষ সম্পর্কটা ডেভেলপ করতে শুরু করলো, কেননা সাথে রয়েছে বন্ধু রাশিয়া। এটা একটা খুব মজার ব্যাপার হয়ে গেছে। আর এই জায়গাটায় চীন বুঝতে পারছে তারা কিন্তু ক্রমশ ঘিরছে। আমেরিকা ছেড়ে কথা বলবে না, ইরান অবসলিউট হয়ে যাচ্ছে, রাশিয়া ভারতের এগেনস্টে যাবে না, এবং রাশিয়া জানে যে চীন যে কোনো অবস্থায় ভেতর থেকে ছুরিটা বার করতে পারে, তাই যখন চীন বেকায়দায় পড়বে, রাশিয়াও পিছন থেকে ছুরিটা চালাতে পারবে। নর্থ কোরিয়াকে স্ট্র্যাটেজিক্যালি রাশিয়া নিজের সঙ্গে নিয়ে নিয়েছে, যাতে চীন ওই দিকটাই না যেতে পারে, ওই দিক থেকে কোনো রকম শক্তি না পেতে পারে। আর এই রাশিয়ার থ্রু দিয়ে নর্থ কোরিয়ার সঙ্গে ভারতের ডেভেলপমেন্টটা হয়ে গেছে। জাপান, সাউথ কোরিয়া ভারতের সঙ্গে ছিল, অস্ট্রেলিয়া ভারতের সঙ্গে ছিল, শ্রীলঙ্কাকে স্ট্র্যাটেজিক্যালি ভারত নিয়ে নিয়েছে। সুতরাং এই জায়গায় চীনের আর কিন্তু শত্রুতা করার কোনো জায়গা নেই। আর এই জায়গাটাই সব থেকে মুশকিলে পড়ে গেছে বাংলাদেশ। কেননা ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে পরিষ্কারভাবে যে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করছো আর ভারতের সঙ্গে শত্রুতা, তোমাদের F-16 চুক্তিটাই বাতিল করে দিলাম, কোনো রকম F-16 দেওয়া হবে না। F-16 কি? দেখুন, F-16 বর্তমান যে যুদ্ধনীতি, সেখানে কিন্তু অনেকটাই অবসলিউট হয়ে গেছে, এবং তার থেকে অনেক অনেক ভালো ভালো বিমান কিন্তু চলে এসছে, যুদ্ধ জাহাজ, এগুলো কিন্তু চলে এসছে। কিন্তু বাংলাদেশ এখনো পড়ে আছে সেই MiG-9 বা F-9, ওই ওই পুরোনো জামানায় পড়ে আছে। এই জায়গায় তারা আপগ্রেড করতে চেয়েছিল F-16। এখন নিশ্চিতভাবে ভারতবর্ষ সেখানে অবজেকশন দিয়েছে আমেরিকাকে, ভাই এটা তুমি করতে পারো না।
এবং আমেরিকাও তখন জানতে চেয়েছে যে তোমাদের হঠাৎ করে এরকম অ্যাটাকিং যুদ্ধ বিমানের কি দরকার হয়ে পড়লো, কাদের সঙ্গে যুদ্ধ করবে তোমরা? তোমাদের তো ওখানে ডিস্টার্ব করার কেউ নেই। ভারত তো কোনোদিন তোমাদের উপর ঝাঁপিয়ে পড়ে কিছু নিয়ে নেয়নি, তাহলে তোমরা এটা কেন চাইছো? প্রথমে বলেছিল আমরা প্র্যাকটিসিং এর জন্য চাই, বলে ঠিক আছে প্র্যাকটিসিং এর জন্য তোমাদের কিছু দিতে পারি, কিন্তু সাপ্লাই হিসেবে পাবে না। এই জায়গাটা চুক্তিটা বন্ধ হয়ে যাওয়ার পরই বাংলাদেশ ঝাঁপিয়েছিল চীনের কাছে যে আমরা F-16 পাচ্ছি না, কিন্তু তার সমতুল্য কিছু আমাদের পাঠাও। এই জন্য নয় যে ভারতে ঢুকে অ্যাটাক করতে পারবে। ভারত যদি অ্যাটাকটা করে, কেননা ভারতে যদি কোনো রকম কোনো ঝামেলা করে, ভারত সার্জিক্যাল স্ট্রাইক করবি, তখন এই ধরনের কিছু এয়ারক্রাফট থাকলে ভারতবর্ষকে অ্যাটলিস্ট ডিফেন্ড করার চেষ্টা করতে পারে বাংলাদেশ। এটা এখন ইউনিশের জন্য খুব দরকার হয়ে পড়েছে। এবং চীনও প্রাথমিকভাবে ভেবেছিল যে চলো পাকিস্তান বলো, শ্রীলঙ্কা বলো, এদেরকে সব দিনার দায়ে ডুবিয়ে দিয়েছি, এখন আমাদের কথায় উঠে বসে বাংলাদেশটাকেও সেইভাবে করে নেবো। কিন্তু এদিকে শ্রীলঙ্কাকে নিয়ে নিয়েছে, ওদিকে নর্থ কোরিয়া এসে গেছে রাশিয়ার থ্রু দিয়ে। ফলে চীন কিন্তু আর বাংলাদেশের সঙ্গে চাইলেও এই ধরনের কোনো চুক্তি করতে পারবে না। তাদেরকে যখনই এই সাপ্লাই লাইনটা দেবে, ভারতবর্ষের সঙ্গে অজিত ডোভালের সঙ্গে ওই যে চীনের বৈঠকে যে সিদ্ধান্তগুলো, 6টা সিদ্ধান্ত হয়েছে, সেখানে একটা হচ্ছে একে অপরের ব্যাপারে নাক গলাবো না, এবং একে অপরের যাতে ডিস্টারবেন্স ক্রিয়েট হয় এরকম কোনো স্টেপ আমরা করব না। কিন্তু বাংলাদেশকে যদি চীন ওটা সাপ্লাই করতে শুরু করে, তখনই সেই ডিস্টারবেন্স ক্রিয়েটের জায়গাটা আসবে, যে জায়গাটায় ভারত অবজেকশন দেবে থ্রু রাশিয়া এবং থ্রু নর্থ কোরিয়া। ফলে এই নর্থ কোরিয়ার সঙ্গে এই যে সম্পর্কের ডেভেলপমেন্টটা হলো, এবং সেটাকে রাশিয়ার বন্ধুত্ব অনেকটা কাজে লাগলো, এবং রাশিয়ার বন্ধুত্বটা এখানে খুব ভাইটাল। এখানেই গোটা বিশ্ব বুঝে গেছে নরেন্দ্র মোদীর বিদেশ নীতিটা কি। ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ চলছে, ভারতের উপর অনেক চাপ সৃষ্টি হয়েছে যে কথা বলে এদের যুদ্ধ থামাও, বলে ভাই ওদের যুদ্ধ ওরা করে নিচ্ছে, আমার কোনো ব্যাপার নেই। আমার যখন ছাত্রদের আনার দরকার হয়েছিল, আমি দু দেশকে বলেছিলাম ভাই তোমরা যুদ্ধ বন্ধ করো, আমি আমার ছাত্রদের ফিরিয়ে আনবো, এই সময় যেন কোনো রকম কোনো কিচ্ছু না চলে, আমাদের সুরক্ষিত অবস্থায় ফিরতে হবে। দু দেশ যুদ্ধ বন্ধ রেখেছিল, আমি ওখানে যাবো কেন? তখন বলছে তুমি এই অবস্থায় রাশিয়ার কাছ থেকে কেন তেল কিনছো? ইয়েস, আমি বেটার ডিল পেয়েছি। আচ্ছা তোমার কাছে এর থেকে বেটার ডিল, তোমার কাছ থেকেও তেল কিনবো, এর কিছু এসে যায় না। মানে ভারতকে চাপ দিয়ে যে নতি স্বীকার করানো যাবে না, এই বার্তাটা গোটা বিশ্বের কাছে চলে গেছে। আর রাশিয়ান ক্ষেত্রে বাকি ইউরোপিয়ান মার্কেট, ন্যাটো, ইউএস, এরা সকলেই কিন্তু চেয়েছিল রাশিয়াকে এই অবস্থায় চেপে ধরতে। এখানে ভারতের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এবং বাণিজ্যিক সম্পর্ক, সেই অবস্থায় ভারত কিছুতেই বন্ধ করেনি, যতই আমেরিকার প্রেশার থাকুক, যতই জো বাইডেনের প্রেশার থাকুক। এইটা রাশিয়া কিন্তু মনে রাখছে যে ভাই আমার যখন বিপদের দিন এসেছে, আমার যখন খারাপ সময় এসছে, ভারত চাইলেই আমার সঙ্গে সন্ধি বিচ্ছেদ করতে পারতো, এবং তাকে কিন্তু হেল্প করার জন্য অনেকে এগিয়ে এসেছিল, কিন্তু ভারতবর্ষ সেটা করেনি। আমার সঙ্গে বন্ধুত্ব সে টিকিয়ে রেখেছে। ফলে ভারত যে কতখানি স্ট্র্যাটেজিক্যালি গুরুত্বপূর্ণ বন্ধু, এটা রাশিয়াও অনুধাবন করছে। এবং ভারত বর্তমানে বিশ্ব শক্তিতে যেখানে চলে গেছে, সেখানে ভারতকে এইভাবে সহজে টলানো যাবে না। আর এই জায়গাটার উপর রিলাই করে ভারতকে আরো বেশি শক্তিশালী করা, সেই বন্ধুত্বের প্রতিদান দেওয়া, এই কাজটা এবার রাশিয়া শুরু করেছে। কেননা তাদের উপরও চায়না এবং ইউএস এর একটা চাপ আছে। সুতরাং স্ট্র্যাটেজিক্যালি ভারত যদি রাশিয়ার এই বন্ধুত্বটা বজায় রাখে, সেটা কিন্তু রাশিয়ার জন্য ভালো। আর সেই কারণেই নর্থ কোরিয়ার সঙ্গে ভারতের ইন্ট্রোডিউসটা করিয়ে দিয়েছে। সম্পর্ক পুনঃস্থাপন করো, তুমি পারমাণবিক দিক থেকে উন্নত হবে। এবং এই জায়গাটা করার জন্য বাংলাদেশের কিন্তু অস্ত্র চুক্তি একদম আমেরিকার দিক থেকেও কাট, রাশিয়ার দিক থেকে তো কোনো প্রশ্নই নেই, চাইনাও কিন্তু এবার কাট করতে বাধ্য হবে। ফলে নরেন্দ্র মোদীর এই একটা মাস্টার স্ট্রোক, নর্থ কোরিয়ার সঙ্গে জুড়ে যাওয়া, তাদের সঙ্গে সম্পর্ক ডেভেলপ করা নতুন করে, এই জায়গাটাকে গোটা বিশ্ব ভাবতে শুরু করে দিয়েছে যে কোন ধরনের কূটনৈতিক মাস্টারমাইন্ড থাকলে এতখানি ভাবনা চিন্তা করা যায় এবং পুরো গেমটাকে একদম নিজের ছাঁচে ফেলে দেওয়া যায়। এবং চীনের মতো আগ্রাসী দেশ, যারা সব সময় ভারতবর্ষকে অ্যাটাক করার চেষ্টা করেছে, ভারতের থেকে জমি নিয়ে নেওয়ার চেষ্টা করেছে, তারা বলছে ভাই ছেড়ে দাও, আমরা এবার থেকে বন্ধু হবো। কি বলবেন নরেন্দ্র মোদীর এই মারাত্মক স্ট্র্যাটেজি নিয়ে, যাতে চীনও নতজানু হয়ে গেল? বাংলাদেশ তো বলছিলেন না বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে হবে, বলেছিলাম বাংলাদেশের মতো পুচকি দেশের সঙ্গে যুদ্ধ করার দরকার হয় না। তাদেরকে গাইড দেওয়ার হাজার একটা পন্থা আছে, আর সেগুলোই সব এক 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 করে সামনে আসছে। আর ইউনিশ শুধু বসে ভাবছে যে ভাই কার সঙ্গে পাঙ্গাটা নিতে গিয়েছিলাম। যদি এই নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।